লিগাল ল ফার্মের ধারাবাহিক ক্লাসের সিআরপিসির আজকে আমরা আছি দ্বিতীয় ক্লাসে। আপনারা আমাদের সিআরপিসির প্রথম ক্লাস যারা মিস করেছেন বা যারা দেখেন না তাদের বলবো আপনারা আমাদের প্রথম ক্লাসটি আগে দেখে নিন, কেননা প্রথম ক্লাস না দেখলে আমাদের দ্বিতীয় ক্লাসের আপনারা কিছুই বুঝবেন না। আইনগুলো হচ্ছে কি একটার সঙ্গে একটা সাজানো, এবং আমরা আমাদের অনলাইন সেশনগুলোতে পাশাপাশি আপনাদের সঙ্গে যেটি শেয়ার করতেছি সেটি হচ্ছে আমরা ওই গতানুগতিক ধারার মুখস্থ বিদ্যার আলোকে আইন অধ্যয়ন করার যে পন্থাগুলো চলতেছে না সেটিকে একদম দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলাই দিব। আমরা আইনের ধারা কখনোই মুখস্থ করব না, ঠিক এই আইনের ধারা মুখস্থ না করে কিভাবে আইনকে অধ্যয়ন করা যায় সেটি আমরা দেখব। এই জন্য আপনারা প্রথম ক্লাসটি আবারও দেখবেন, দেখার পরে আমাদের দ্বিতীয় ক্লাসটি দেখা শুরু করবেন। তো আমরা সিআরপিসিতে আজকে আসলে সিআরপিসি শিডিউল গুলো নিয়ে আলোচনা করব। সিআরপিসির শিডিউল নিয়ে আলোচনা করব। আমরা জানি কি সিআরপিসিতে 5টি শিডিউল দেওয়া আছে। শিডিউল দেওয়া আছে কয়টি? 5টি। 1 নম্বর শিডিউলটি বাতিল, সুতরাং এটি নিয়ে আলোচনার কিছু নেই। 2 নম্বর শিডিউলটা আজকের মূলত আমাদের আলোচনার মুখ্য বিষয়। এখানে 8টি কলাম রয়েছে, কোন কলামে কি রয়েছে সেটি আমরা দেখব। 3 নম্বরে বলা হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। 3 নম্বরে কি বলা হচ্ছে? ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। প্রশ্ন হচ্ছে সিআরপিসির 36 নম্বর ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে বলা আছে। এই 36 ধারার ক্ষমতার বাইরে সাধারণ কিছু ক্ষমতা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হচ্ছে শিডিউল 3 অনুসারে। শিডিউল 4-এ বলা আছে কি ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, অতিরিক্ত ক্ষমতা। ম্যাজিস্ট্রেটের কি বলা হচ্ছে? ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা। এটি বলা আছে কি 37 এবং 38 ধারায়। সিআরপিসির 37 এবং 38 ধারায় ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতার কথা বলা হচ্ছে তার অতিরিক্ত ক্ষমতা সন্নিবেশিত করা আছে কোথায়? আমাদের শিডিউল 4-এ। শিডিউল 5-এ হচ্ছে ফর্ম, বিভিন্ন ফর্ম সম্পর্কে, যেটি বলা আছে কি 555 ধারায়। সিআরপিসির 555 ধারায় যে ফর্মের উল্লেখ করা আছে সেটার বিস্তারিত আমরা পাবো কোথায়? আমাদের শিডিউল 5-এ। আমাদের মূল আলোচনার বিষয় আজকে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 2 নাম্বার শিডিউল, যেটাকে অনেকেই বলে কি কগনিজেবল, নন কগনিজেবল মানে কি, বাতিলযোগ্য, জামিনযোগ্য, জামিন অযোগ্য কি, এইগুলো আমরা দেখবো মুখস্থ করে না, আমরা আমাদের পন্থায় দেখবো। আমরা যেভাবে বুঝি ঠিক সেভাবে আমরা আইনকে অধ্যয়ন করবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখন কি করব? 2 নাম্বার শিডিউলটা দেখব। 2 নাম্বার শিডিউলে দেখবেন প্রত্যেকেই যেটি বলে, বা আপনারাও দেখবেন বইতে দেখবেন 8টি কলাম লেখা আছে। এই 8টি কলামের অনেকে আছে কি মুখস্থ করতে চলে যায়। আমরা বারবার বলি মুখস্থ বিদ্যায় আমরা যাব না যাব না যাব না। আমাদের প্রথম ক্লাসে আমরা যেটি বলেছিলাম কি একটা অপরাধের আমরা স্তর বলেছিলাম কি 2 রকম ভাবে আমরা ভাগ করেছিলাম। আপনাদের যদি মনে না থাকে তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি, অথবা আপনারা প্রথম ভিডিওটি দেখে নেবেন। আমরা কি বলেছিলাম যে অপরাধের আগের স্তর, অপরাধের পরের স্তর। তারপরে বলেছিলাম কি আগের স্তরে কারা এক্সিকিউশন করবে, পরের স্তরে কারা এক্সিকিউশন করবে। এইভাবে আমরা সম্পূর্ণ সিআরপিসিটাকে আয়ত্ত করব। এখন আমরা দেখবো আমরা শিডিউল 2-এ আমরা আছি কোথায়? শিডিউল 2-এ। এখানে এই যে 8টি কলামের কথা বলা আছে, যথারীতি এই 8টি কলামকে আমরা 2টা ভাগে ভাগ করব। আমাদের মূল থিম কিন্তু এটাই, মূল থিম কিন্তু এটাই। এটা যারা বুঝতে পেরেছেন যে একটা অপরাধ সংগঠিত হওয়ার আগের স্টেজ কি, পরের স্টেজ কি, এই 2টা ভাগে সম্পূর্ণ সিআরপিসি কে আলোচনা করা আছে। এই তত্ত্বটা দিয়ে আমরা এবার শিডিউলকে আলোচনা করব। সেটি কিভাবে দেখেন? আমরা কি জানি 2 নাম্বার শিডিউলে 8টি কলাম দেওয়া আছে, তাই না? 8টি কলামকে আমরা মুখস্থ করে ফেলবো? আসলে মুখস্থ কি কখনো থাকে? কখনো সম্ভব না। এই 8টির মধ্যে দেখবেন আমরা আগের স্তরে কি কি আছে, পরের স্তরে কি কি আছে, আমরা 2টা ভাগে ভাগ করব। তো আগে কি আছে? এখানে প্রথমে আছে কি দ্বন্দ্ববিধির ধারা, তারপরে কি আছে? এই ধারার আছে অপরাধ বা বিবরণ। ধরে নিন এখানে যে ধারাটা উল্লেখ করা থাকবে সেটার বিবরণ থাকবে এখানে। তারপরে বলা আছে কি শাস্তি, অর্থাৎ এই ধারার শাস্তি কি। এটা কি আগের স্টেজ না? একটা অপরাধ করার আগের স্টেজে আমরা কি এই 3টা পাচ্ছি? তার মানে হচ্ছে দ্বন্দ্ববিধির এই 3টা বর্ণনা, মানে এই 3টাই হচ্ছে আমাদের দ্বন্দ্ববিধি থেকে এসেছে আগের স্টেজে। আমাদেরকে মুখস্থ করার দরকার আছে। 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ববিধির ধারা কি, 2 নম্বর হচ্ছে সেটার বিবরণটা কি, 3 নম্বর হচ্ছে এটার শাস্তি কি। কত নম্বর কলামে আছে এটি আমরা পরে দেখবো, এটি আমরা পরে বসাবো। আগে আমরা আমাদের মতো করে আগে বুঝে নিব, তারপরে আমরা যাবো। আচ্ছা, 3টা আমরা দেখে নিলাম, সেটা কি দ্বন্দ্ববিধির ধারা কি, অপরাধের বিবরণটা কি, শাস্তি কি। আচ্ছা, এক্সিকিউশন কারা করবে? ওই যে আমরা প্রথম ক্লাসে চলে যান। প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে অপরাধের শুরু স্টেজে এক্সিকিউশন কারা থাকে? ম্যাজিস্ট্রেট এবং পুলিশ। এখানে পুলিশের ভূমিকা আছে। এখন এই যে আমরা দেখলাম একটা অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন এক্সিকিউশন কার কাছে যায়? হয় ম্যাজিস্ট্রেটের কাছে যাবে অথবা পুলিশের কাছে যাবে।
ধরে নিই আমরা এখানে পুলিশের কাছে এসছে, এখন পুলিশ প্রথমে কি করবে? ধরতে যাবে, খুব স্বাভাবিক। এখন পুলিশ যখন ধরতে যাবে, এখন পুলিশ কিভাবে ধরতে যাবে? সরাসরি পুলিশ আগেই দেখবে এটিকে গ্রেপ্তার যোগ্য নাকি গ্রেপ্তার অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি নাই। অর্থাৎ পুলিশ আগেই চিন্তা করবে কি এটার গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি নাই। যদি গ্রেপ্তারি পরোয়ানা না থাকে বা ক্ষেত্র বিশেষে এই দণ্ডবিধির এই ধারা অনুযায়ী, এই শাস্তি অনুযায়ী যদি তাকে গ্রেপ্তারি পরোয়ানা লাগে, তাহলে তখন পুলিশ কি করবে? গ্রেপ্তারি পরোয়ানা চাইবে বা সমন চাইবে। আমি এখানে ছোট করে লিখতেছি, জাস্ট আপনি আমার কথাগুলো মনে রাখবেন, কি লিখতেছি সেটি না, আপনার শুধু আমার কথাগুলো মনে রাখবেন। তার মানে কি পুলিশ প্রথমে কি দেখবে যে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে ধরা যায় কিনা। তারপর যদি গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে ধরা না যায়, তাহলে পুলিশ কি চাইবে? গ্রেপ্তারি পরোয়ানা চাইবে বা সমন চাইবে। ঠিক আছে, এরপরে পুলিশ গ্রেপ্তার করলো, এরপরে পুলিশের কাজ কি হবে? আমরা কি জানি, পুলিশ চাইলেও কিন্তু জামিন দিতে পারে। আমরা এটি বিস্তারিত আলোচনা করবো সিআরপিসি তে, আমাদের অন্যান্য সেশনে আমরা আরো বিস্তারিত আলোচনা, আমাদের অনলাইন সেশন গুলোতে কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি মুখস্থ করে ছাড়া। তো পুলিশ কি করবে? পুলিশও কিন্তু জামিন দিতে পারে। তখন পুলিশ এখানে দেখবে এটা জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য, আগে পুলিশ দেখবে, বোঝার জন্য বলতেছি। তারপরে যখন দেখলো না এটা জামিন যোগ্য, তারপরে পুলিশ দেখবে এটা জামিন করে মীমাংসা যোগ্য কিনা, মীমাংসা করা যায় কিনা। ঠিক আছে, পুলিশ দেখবে কি এটি মীমাংসা যোগ্য কিনা। যদি তারপরে পুলিশ না পারে, তখন কি করবে? এটা আদালতের বিচার্য বিষয়। তাহলে কি হবে? আদালতের বিচার্য বিষয়। এই হচ্ছে আমাদের 8টা কলাম। ঠিক আছে, আমরা আগের স্টেজে কয়টা পেয়েছি, আমরা পরের স্টেজে আমরা কয়টা পেয়েছি ভাগ করেন। এবার আমরা দেখি বইয়ের ভাষায়, বইয়ে কোন কোন জায়গায় কোন কলামে কি উল্লেখ করা আছে। বইয়ে এই জায়গায় দেখবেন 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম পাবেন এইখানে, তারপরে 3 নম্বর কলাম পাবেন এখানে, 4 নম্বর কলাম পাবেন এখানে, 5 নম্বর এখানে, 6 নম্বর এখানে, 7 নম্বর পাবেন এখানে। এটা হচ্ছে 8 নম্বর কলাম। মুখস্থ করার দরকার আছে? বইয়ে যেভাবে লেখা আছে আমরা লিখবো ওইভাবেই, কিন্তু বোঝার সময় সব সময় কি করবো? আমরা নিজেদের মতো করে বুঝবো। আসলে এই জিনিসগুলো এরকম ছোট্ট ভিডিওতে যদি আমি এইভাবে আপনাদেরকে শুধু ফরম্যাটটা আমি দেখাইতে পারি, কিন্তু বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদেরকে বারবার বলি যে আমরা আসলে আইন পড়াতে পারি না, আমরা জাস্ট শুধু আইনের ভাষাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই পড়তে পারে, আমরা কিন্তু আইন কখনোই পড়াই না, আমরা জাস্ট শুধু পড়ানোর প্যাটার্নটা আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ কি, সবাই পড়তে পারে, আইন তো বাংলায় লিখে থাকে, আর সবাই তো আমাদের অনলাইন সেশনে আসেও না। সুতরাং আমি বলবো না যে সবাই আমাদের অনলাইন সেশনে আসেন না। যারা কম বুঝেন শুধুমাত্র তাদের জন্য আমাদের অনলাইন সেশন, যারা অনেক মেধাবী তাদের জন্য আমাদের অনলাইন সেশন নয়। যারা মনে করেন যে আইনটাকে নিজেদের মতো করে আপনারা আয়ত্ত করতে যাবেন, শুধুমাত্র তারা আমাদের অনলাইন সেশনে আসবে। আমরা এবার করবো কি, এবার বিশ্লেষণে যাব। আবারও বলি মুখস্থ ছাড়া, সেটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।